আরে ও মশাই উঠুন উঠুন, ঝিমাচ্ছেন যে? তবে টাইম দেবেন। ও আচ্ছা, বুঝে গেছি। এই 4টে কি বেজে গেছে? চা চা করছে, সেটা শুনতে হবে। এই জম্বু স্ন্যাক্সে কি আছে রে? তা আপনি কি মশাই এই করতে আসেন নাকি? দিনে 3বার করে ক্যান্টিনে যাওয়া আর 5টা বাজে পাঞ্চ করে খাওয়া? উফ, তুই এত ফ্যাট ফ্যাট করিস না তো। ঠিকই বলেছি যা আমি। যা ক্যান্ডিডেটদের লিস্ট নিয়ে আয়। খাওয়া সব দেখুন, দেয়া দেখুন, কোথায় সব কি রাখা আছে? দেখুন দেখুন। এই কি ব্যাপার, তোমরা অফিসে ঝগড়া করছো কেন? একটু কথা বলছিলাম। কি কথা বলছিলে? আজকে তুমি কথা বলার সময় তোমার এটা? আজকে ইন্টারভিউ আছে, তুমি জানো না? যাও ওখানে ক্যান্ডিডেট আছে, নিয়ে আসো। যাচ্ছি স্যার। রোজ রোজ এই মরাদের ইন্টারভিউ নিতে না আর ভালো লাগে না, একটু ছুটি পেলে ভালো হয়। স্যার স্যার, হ্যাঁ বলো। দীপুদা যাবেন নাকি? দীপুদা? সেটা আবার কি? দীঘা, পুরী, দার্জিলিং জানেন না স্যার? ও তা অফ সিজন চলছে এখন, কমে হয়ে যাবে, যাবেন কি বলুন তাহলে? ও তুমি কি আবার এসবের দালালি করছো নাকি? তা কার দালালি করছো? কুন্ডু না রক্ষিত? এইসব ট্রাভেলসের দালালি ছেড়ে মন দিয়ে কাজটা করো, অফিসে এসে দালালি করতে। তা আজকে যারা যারা ইন্টারভিউ দিতে এসছে তাদের নাম কি বলো দেখি? হ্যাঁ স্যার বলছিলাম, স্যার বর্ষা দে। বর্ষা দে? তুই ঠিকই বলেছো, যা গরম না, বর্ষা একটু দরকার আজকে। তা তুমি একটা কাজ করো, তুমি একটু ইন্দ্রকে মেল করে দাও যাতে বর্ষাকে একটু পাঠিয়ে দেয়। স্যার এই বর্ষা সে বর্ষা নয়, এই ক্যান্ডিডেট বর্ষা দে, বয়স 29 বছর। ও ক্যান্ডিডেটের নাম বর্ষা দে, তাই বলো। তা পরে ক্যান্ডিডেটটাকে? তারপর আনন্দকর। আনন্দকর? এই গরমে তুমি বলছো আনন্দকর? কাজ করতে করতে শ্বাস উঠে যাচ্ছে বলছো আনন্দকর? আরে স্যার এও এর একজন ক্যান্ডিডেট, নাম তার আনন্দকর, বয়স 40 বছর। ও বাবা, ক্যান্ডিডেটের নাম কী সব আনন্দকর, বর্ষা দে। উফ, তা ওদের একটু ফাইলটা দাও দেখি। হ্যাঁ স্যার নিন। ও আপনারা তো সবাই আজকে চলে এসছেন দেখছি। তো আজকে তো আমরা স্বর্গশিব দেখতে এসছেন, তো আপনাদের এখন বলে রাখি স্বর্গশিবটা কী। স্বর্গশিব হচ্ছে এক ধরনের বৃত্তি যা যমলোক থেকে দেওয়া হয়। তা কীরকম? মানুষ মারা যাওয়ার পর তো প্রথমে যমলোকে আসে, তা সেখানে তাদের কর্মার উপর স্থির হয় তারা কোথায় যাবে, তারা নরকে যাবে না তারা স্বর্গে যাবে। তো যারা স্বর্গে যাবে তাদের পরবর্তী জন্ম আসা অবধি তো কিছুদিন অপেক্ষা করতে হবে, ততদিন তাদের যে ভরণ পোষণের খরচ তার যমলোক থেকে দেওয়া হবে। তো এই বৃত্তিটার নামই হচ্ছে স্বর্গশিব। আপনাদের মর্তে চলে যেমন ফেলোশিপ, তেমনি এখানে চলে স্বর্গশিব। তোমরা এসো, তোমরা এসো, এসো এসো এসো। স্যার নিয়ে এলাম ক্যান্ডিডেটদের। বাহ, কি প্যাচ প্যাচে গরম। ঠিকই বলেছো, রাস্তা ট্রাফিক যা জ্যাম। সত্যি, কবে যে দুয়ারে জমলোক স্কিমটা চালু হবে, তাহলে এত কষ্ট করে এখানে আসতে হয় না বাবা। একদম একদম একদম। এই তোমার ওখানে কি কথা বলছো? এদিকে এসো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কটা বাজে? তোমাদের ইন্টারভিউ কটায় ছিল? সরি স্যার, একটু দেরি হয়ে গেছে। তা তোমার নাম তো বর্ষা দে। হ্যাঁ স্যার। ফাইলে দেখতে পাচ্ছি তো তুমি 3 বছর আগে মারা গেছো। তা তোমার এতদিন দেরি হলো কেন? কী করছিলে তুমি? স্যার পিএইচডি। পিএইচডি? স্যার পিএইচডি মানে পথে হলো দেরি, পিএইচডি। তা তোমার নাম তো আনন্দকর তো? হ্যাঁ স্যার। তা তোমার এতদিন দেরি হলো কেন? সরি স্যার। তুমি তো 7 দিন আগে মারা গেছো। সরি স্যার, ব্যাপারটা হচ্ছে কি রাস্তায় এত ট্রাফিক জ্যাম, কি বলবো, আর রাস্তাঘাটে যা বেহাল অবস্থা, যদি একটু মেরামত করার ব্যবস্থা করতে পারেন খুব ভালো হয়। তা শুনুন, সেটা আমাকে বলছো কেন? এটা তুমি বিশ্বকর্মাকে গিয়ে বলো, ওটা তো ওর ডিপার্টমেন্ট। আর ওর ওখানে বলি বা তুমি কী করবে? সব ঘুষখোর ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট তো হয়েছে, তাই এরা মরার পর কোথায় যাচ্ছে? নরকে যাচ্ছে। তা স্বর্গের রাস্তা সারাবেটা কি? আর এই বিশ্বকর্মার একা এসব কিছু করতে পারবে না। স্যার আমরা কী করে বুঝবো স্যার? স্যার ঘোর কলিযুগ স্যার। ঠিকই বলেছো, কলিযুগই বটে। ফাইলগুলো এখানে রাখো। স্যার এই স্যার, এখানে সব ডকুমেন্টস আছে আমার। এই তো স্যার, এর ভেতরে সব আছে। এ কি? এ তো তোমার বার্থ সার্টিফিকেট। হ্যাঁ স্যার। আর কই? ও বাবা, এ তো আবার এমবিএ এর সার্টিফিকেট। হ্যাঁ স্যার, ফার্স্ট ক্লাস। তা তোমার ডেথ সার্টিফিকেটটা কই? আগে ডেথ সার্টিফিকেট?
ডেথ সার্টিফিকেট লাগবে নাকি? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট লাগবে। ও বাবা, আমি তো সেটা জানতাম না। আসলে স্যার প্রথমবার মরলাম তো, পটল তোলার এক্সপিরিয়েন্স নেই আগে, ফ্রেশার ক্যান্ডিডেট স্যার। তাই আরে স্যার, তুমি অ্যাড দেখোনি? অ্যাড দেখার সময় কখন পেলাম? মরার সাথে সাথেই তো আপনি টানতে টানতে নিয়ে আসলেন। আর এসে কি করলেন? জমলোকের দুয়ারে যে গোলক দাদা আছে ওখানে ছুঁড়ে ফেলে দিলেন। 3 বছর ধরে আমি ওখানেই ঘুরে যাচ্ছি, আর হয়ে যাচ্ছে পিএইচডি। পথে হলো দেরি। স্যার হবে নাকি? ডেথ সার্টিফিকেট ছেড়ে কি হবে না? দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, আমি দেখতে, আমাকে ভাবতে দাও। একটু দেখুন না স্যার। বলছি তো, ভাবতে দাও। স্যার স্যার আমার কাছে আছে ডেথ সার্টিফিকেট, বাট সফট কপি মোবাইলে। ওই দেখি। হবে স্যার? দাও দাও। হবে তো এই স্যার? জমদূত হবে তো? সফট আরে কপি বলছি। হ্যাঁ, এখানে এটা জম নয়, এখানে 7G নেটওয়ার্ক, অনলাইন অফলাইন সব হবে। নাও নাও। দেখো হয় কি। স্যার আমারটা কি হবে না স্যার? এই চিত্রগুপ্ত, একটা কাজ করো, তুমি ডিজিলকার থেকে ওর ডেথ সার্টিফিকেটটা নামিয়ে নাও, ডাউনলোড করে নাও। ঠিক আছে স্যার, আমি করে দিচ্ছি। স্যার এর একজন ক্যান্ডিডেট আছে, বলছি কি- নাম তার আনন্দকর, তারটাও কি করে দেবো? হ্যাঁ, একবার করে নাও না। ঠিক আছে স্যার। একটা কথা বলবো কি? বলুন। আমারটা কি মেল করে দেবো? দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। জমলক ডট যেটা আছে ওইটাতে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক অ্যাড আছে। দেখে নিও। স্যার বলছি, এদের তো যা দেখছি দুজনকে স্বর্গশীপ দেওয়া যাবে কি? এদের দুজনেই তো অপঘাতে মৃত্যু, আর অপঘাতে মৃত্যুতে স্বর্গবাস হয় না। সে কি, এখানে এসে আমরা রিজেক্টেড হয়ে যাব? কি বলবো বর্ষা, এখান থেকে আমাদের তাড়িয়ে দেবে দাদা? মরার পরেও কি শান্তি পাবো না? সবই আমাদের পোড়া কপাল বর্ষা, সবই পোড়া কপাল। এমন কপাল যে হারপিকতে ঘষলেও পরিষ্কার হবে না। তুমি এত কান্নাকাটি করছো কেন? স্যার দেখুন না, কি ব্যাপার? এটা ব্যবস্থা করুন না স্যার, অ্যাটলিস্ট ইন্টারভিউটা তো নিন। হবে হবে, তোমার ব্যবস্থা হবে, তোমার কথা, সব কথা শুনবো। জানিস তো, আমি তো আবার না মেয়েদের চোখের জল সহ্য করতে পারি না। হ্যাঁ স্যার, বুঝতেই পারছি। দাঁড়া, তোর টাইটা আমি পরে করছি। স্যার দেখুন না, কিছু হবে? তো তুমি বসো, কান্নাকাটি বন্ধ করো, তুমি আগে বসো, তোমার কথা আমি শুনবো। বসো, সাবধানে বসো। স্যার আমারটা আমারটা তাহলে হবে না? হবে হবে, তোমারটা হবে, তুমি বসো আগে, তুমি উত্তেজিত হবে না, তুমি আগে বসো। থ্যাংক ইউ স্যার। তুমি তো জানো লেডিস ফার্স্ট। তা বর্ষা, এবার তোমার সম্পর্কে কিছু বলো। টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। এখানেও স্যার আমার নাম বর্ষা দে। খুব বৃষ্টির দিনে আমার জন্ম, তাই বাবা নাম রেখেছিল বর্ষা। আমি পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিলাম। প্রথমে বিটেক, তারপরে এমবিএ, আর তারপর মাল্টিন্যাশনাল অ্যাডভার্টাইজিং কোম্পানিতে হাই সিটিসির জব। আমার ক্যারিয়ার একদম সেটেলড। কিন্তু ওই যে, একটা মেয়ের জীবনে পূর্ণতা পাওয়ার জন্য বিয়ে নামক সোশ্যাল অ্যারেঞ্জমেন্টটা তো করতেই হয়। তাই 25 বছর বয়সে পা দিতে না দিতেই বাড়ির লোকজনদের থেকে চাপ আসতে শুরু করলো বিয়ে করার জন্য। আমি অনেক না করলাম, ক্যারিয়ারের দোহাই দিলাম, বাট কেউ কানেই তুলল না আমার আপত্তি। মা বাবার কথায় আমার দিদি মেঘলা যদি নিজের ওকালতির সাথে সাথে নিজের স্বামী, সন্তান, সংসার সব সামলাতে পারে, তাহলে আমি পারবো না কেন? তাই শুরু হলো সুপাত্রের খোঁজ। কিন্তু ছেলেদের মার্কেট যা খারাপ, সুপাত্র কি আর অত সহজে মেলে? খুঁজতে খুঁজতে পারফেক্ট পাত্র না পাওয়ায় অগত্যা মা বাবা শেষমেশ আমার কোর্টেই বল ঠেলে দিল যে আমাকেই কাউকে ধরে বেঁধে আনতে হবে নিজের জন্য। এদিকে আমি আবার কাকে ধরবো? প্রেম করাতে স্কোর আমার একেবারে 0, বা নেগেটিভই বলা চলে। সারা জীবন যে মেয়ে শুধু বই আর কলম ধরতে শিখেছে, সে হঠাৎ করে ছেলে ধরবে কোত্থেকে? কিন্তু ঠিক তখনই, ঠিক যেন ওপরে বসে একজন ছক কষেই রেখেছিল, আমার তার সাথে দেখা হলো প্রথমবার আমার ফেভারিট সিঙ্গার রিয়া ঘোষালের কনসার্টে। সে এক পারফেক্ট জেন্টলম্যান, কাজনগর ব্যাংকে কর্মরত। 6 মাসের আলাপেই আমরা একসাথে ঘর বাঁধার সিদ্ধান্ত নিই। অনেক ঘটা করে আমাদের বিয়ে হয়। ও, এত কিছু বললাম, কিন্তু তার নামটাই তো বলা হলো না। তার নাম অনুরাগ দে। যেমন তার নাম তেমনি তার স্বভাব, পুরো অনুরাগে আমাকে ভরিয়ে রেখেছিল। কি
এই না গো তোমার লেবুর শরবত। শোনো না, শুনছো? বলছি যে আমার ছোটবেলার বন্ধু আছে না রিনি, লন্ডনে থাকে, ও না নেক্সট মাসে কলকাতায় আসছে একদিনের জন্য, তো আমাকে দেখা করার কথা বলছিল। আমি যাবো? যাও, জিজ্ঞেস করার অনেক না না সেটা না, বলছি আর কি, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। আচ্ছা বসো, শোনো, বলছি যে কালকেরে আমার 8:30টার সময় মিটিং আছে, ঠিক আছে? আচ্ছা। আমি কিন্তু তার আগে কিন্তু বেরিয়ে যাবো কিন্তু, আচ্ছা। ঠিক আছে? তুমি খাবার দাবারগুলো রেডি করে রেখো, কালকে আমি খেয়ে বেরোবো, আচ্ছা। ঠিক আছে? ভুলে যেও না যেন কিন্তু। ঠিক আছে, মনে থাকবে? না না আমি রেডি করব। কটায় বললাম? 8:30টায়। কটা? 8:30টার মধ্যে সব রেডি হয়ে যাবে। থাকবে? হ্যাঁ। তোমার আবার আজকাল যা ভুলো মন হয়েছে। আগের দিন কি করেছিলে দেখেছিলে? কি? পার্সেল এসছে, পার্সেল তুমি ঘরের সামনে রেখে চলে গেছো, আর সেদিনকে তুমি তালা না দিয়ে চলে গেছিলে কেন ঘর? আমার বাড়ি কি মানে অবাড়িত দ্বার নাকি? মানে যে আসবে তাকে আমি ঢুকিয়ে দেবো বাড়ির মধ্যে? কবে এটা কবে হলো? পরশু দিনকে। আরো শুনবে, কালকে তুমি আমাকে টিফিন বক্স পাঠিয়েছিলে, খাবার মানে কোনো খাবার ছিল না তার মধ্যে। এই আমার তো মনে আছে, কালকে আমি তোমার জন্য পরোটা আলুর দম বানালাম, সাথে রায়তা। আর কিছু ছিল না এক্সট্রা? কালকে রে পুরোপুরি খালি টিফিন বক্স পাঠিয়েছিলে। খালি টিফিন বক্স? অফিসে গিয়ে আমাকে ওই বাসি রুটি গরম করে দিয়েছে, তাও আবার পোড়া, আর তার সাথে আমাকে লাউয়ের ঘ্যাঁট খেতে হয়েছে। সারা দুপুর মাথা যন্ত্রণা করেছে আমার। সে কি? তুমি একটু খেয়ালপত্র রাখো বাবা, সংসার তো করছো নাকি নাকি সারাক্ষণ অফিস করলেই হয়ে যাবে? ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ। আর এই জিনিসপত্রগুলো কোনো মাঝখানে রাখতে পারো না? আমি ঠিক করে দিচ্ছি। ঘড়ি চলবে দেখবে, অর্ধেক সময় তার টাইম এদিক ওদিক হয়ে যাচ্ছে, নয় পিছিয়ে যাচ্ছে নয় এগিয়ে যাচ্ছে, তুমি তো কোনোদিন টাইমে চলতে পারো না। কাস্টিং একেবারে যা তা। ঘড়িটা ভেঙে গেল। দেখতে পাই বর্ষা, বর্ষা কোথায় গেলে গো? বর্ষা, কি হয়েছে? আরে তাড়াতাড়ি আমার খাবারটা দাও, আমি তো বেরোবো তো 8টার সময়। হ্যাঁ তরকারিটা হচ্ছে, 10-15 মিনিট দাও হয়ে যাবে। কটা বাজে এখন? 8:45। হ্যাঁ তা তুমি তো আমাকে 8টার সময় খাবার দিলেন, কখন বেরোবো? তুমি তো বললে 8:30টায় বেরোবে। বর্ষা আমি তোমাকে 8টা বলেছিলাম, কালকেরই বললাম আমি তোমাকে। তো 8:30টা বললে আমি তার জন্য। এর মধ্যে ভুলে যাও তুমি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট দাও, আমি রেডি করে দিচ্ছি। কোনো তোমার কিছু করতে হবে না, আমি বেরিয়ে যাবো, তুমি আমার ফোন আর ঘড়িটা দাও। না না আমি করে দিচ্ছি। আমি বেরিয়ে যাবো, আমার তোমার ভরসা থাকলে আমার হবে না। ঠিক আছে দাঁড়াও। এই না তোমার ওয়ালেট, ফোন আর ঘড়ি। না খেয়ে যেও না অফিসে, কতবার বলছি। বর্ষা, হ্যাঁ কি হয়েছে? এটা ভাঙলো কি করে? তাই তো ঘড়িটা আমি কালকেও এটা আমার মা আমাকে জন্মদিনে গিফট করেছিল। আমি কালকেও দেখেছিলাম ঘড়িটা ঠিক ছিল। আমি এটা ভেঙে ফেলেছো? আমি ভাঙিনি, বিশ্বাস করো। আমি কালকেও দেখেছিলাম ঘড়িটা ঠিক ছিল, আমি শেলফে রেখেছিলাম। কেউ তুমি ইচ্ছা করে না ফেললে এরকম টুকরো টুকরো ভাঙে? তুমি বিশ্বাস করো আমি ভাঙিনি, আমি ঘড়িটা রেখেছিলাম। কনস্ট্যান্ট মিথ্যে কথা বলে যাচ্ছ। আমি মিথ্যে কথা বলছি না, আমি ভাঙিনি, আমি রেখেছিলাম কালকে যত্ন করে। তুমি অফিস থেকে আসার পরে শেলফে উঠে। শোনো না, আমি চোখের সামনে বেরো, বেরো। শোনো, সব সময় সব পরিস্থিতিতে ও শুধু আমারই দোষ দেখতে পেত। চাবি হারিয়ে গেলে নিশ্চয়ই আমি কোথাও সরিয়ে রেখেছি, তারপর ভুলে গেছি। রান্নাবান্না বা যে কোনো কাজে মিনিট 2 দেরি হলেই আমার নাকি কোনো সময় জ্ঞান নেই। ও রেগে গেলে, চিৎকার করলে, জিনিসপত্র ভাঙচুর করলে সেটাও আমারই ভুল। নিশ্চয়ই আমিই কিছু করেছি যার জন্য ও রেগে গেছে, চিৎকার করেছে, জিনিসপত্র ভাঙচুর করেছে। আমি ওকে প্রভোক করেছি। সব কিছু নাকি আমিই ধ্বংস করে দিই। আমাকে রোজ রোজ শুনতে হতো, তুমি কিছুই মনে রাখতে পারো না,
তোমাকে কিছু বলার মানেই হয় না, সব বেকার, তুমি সব নষ্ট করে দাও। বারবার বারবার ওই একই কথা, এতবার শুনতে হতো যে একসময় আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে হয়তো দোষটা আমারই, আমি কিছু একটা ভুল করছি। আমি ভাবতাম সত্যি কি আমি এমন, সত্যি কি আমি সব ভুলে যাচ্ছি, সত্যি কি আমি সব কিছু নষ্ট করে দিচ্ছি। এরকমভাবে আমার ঘরে প্রত্যেক দিন নিত্য নতুন ঝড় উঠত, আর প্রতিটি ঝড়ের শেষে পরিণতি ওই এক, আমি ক্ষমা চাইতাম, তাও আবার এমন কিছুর জন্য যা আমি করিনি। আমি দাঁড়িয়ে থাকতাম ওর রাগের ধ্বংসস্তূপে, খালি হাতে, রক্তাক্ত হয়ে। তারপর সব কিছু জোড়া লাগানোর চেষ্টা করতাম, আর কাঁপা কাঁপা গলায় বলতাম, আই এম সরি, প্লিজ রাগ করো না অনুরাগ। বিয়ের আগে স্বল্প দিনের হলেও যেটুকু চিনেছিলাম মানুষটাকে, বিয়ের পর সে যেন পুরো 180 ডিগ্রি বদলে গেল। চেনা মুখটা হঠাৎ করে অচেনা হয়ে গেছিল আমার কাছে। স্যার একটা উইথড্রল স্লিপ দেবেন, টাকা তুলবো। লাঞ্চে পরে আছে। স্যার দেখুন না, টাকাটা আমার খুব বিশেষ দরকার। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। দেখুন না স্যার, খুব দরকার, বিশেষ দরকার স্যার। বললাম তো লাঞ্চে পরে আসুন, আড়াইটে পড়াশোনা পেয়ে যাবেন। এই বন্ধ কর। দুটো বাজতে যাবো, আজ মনে হচ্ছে কি টিফিন কিছু টিফিন আগে সে কি ক্যান্টিনে যাবো, খেতে হবে, কি করার নেই। তোমার বউ তো প্রত্যেকদিন এত ভালো ভালো খাবার করে দেয়, আজকে কি হলো? আর আমার বউর কথা বলো না, ওর এমনি একটু ভুলে যাওয়ার স্বভাব আছে। আগের দিনও খাবার দিতে ভুলে গিয়েছিল, আজকেরও ভুলে গেছে, কথা বলে না। সে কি গো, তুমি বলেই না এরকম একটা মেয়েকে বিয়ে করেছো, এরকম একটা টেলা কুমারীকে। নাহলে তুমি যা স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে, তুমি অনেক ভালো বউ ডিজার্ভ করো। কিন্তু এইভাবেই তো বিয়েটা করেছিলাম। দেখুন আমার কপাল, এই অফিসে এতক্ষণ ধরে কাজ করে আবার বাড়ি গিয়ে ওরও খেয়াল রাখতে হবে, কখন খাবার খাচ্ছে, কখন ওষুধ খাচ্ছে, কখন জল খাচ্ছে, সেটাও আমাকেই ডিসাইড করে দিতে হবে। আর ওষুধ, ও কিসের ওষুধ খায়? ওর একটু বাইপোলার ডিসঅর্ডার আছে। বাবা, হ্যাঁ, ও জিনিসপত্র ভুলে যায়, সময় অসময় মাথা গরম করে ফেলে। পরশুদিন একটা ফ্লাওয়ার ভাস কিনে এনেছিলাম, সেটা আগের মাথায় ভেঙে ফেলে দিয়েছে। বাবা, তো সাংঘাতিক ব্যাপার একদম। ওর কথা বলো না, অফিসে ভালো লাগে না, ওই সারাক্ষণ তুমি বাড়ি বলেই গিয়ে- না এই মেয়ের সাথে ঘর করছো এতদিন, অন্য কেউ হলে করতো না। ছাড়ো, ছাড়ো। চলো দেরি হয়ে যাবে, চলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি থাকতে তুমি আবার ক্যান্টিন যাবে? দাঁড়াও, আমি ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে এনেছি, অনেকটা এনেছি, দুজনের আরামসে হয়ে যাবে। খেয়ে বলো কেমন হয়েছে। ওয়াও, তুমি কবে থেকে রান্না করতে আরম্ভ করলে? তুমি জানো না আমি রান্না করতে পারি। তাহলে তো ট্রাই করে দেখতে হবে। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। আমি কিন্তু ফার্স্ট ট্রাই করো। দারুণ। থ্যাংক ইউ অনুরাগ দা। তবে খাওয়াবো, খাও না এখন। তবে দেখো, তুমি আর যাই বলো তোমার বউয়ের ব্যাপারে, তোমার বউ রান্নাটা কিন্তু খুব ভালো করে। ওই তো সেদিনই তুমি যে ওই পরোটা আলুর দম নিয়ে এসেছিলে, এত সুন্দর হয়েছিল না, আমি তো পুরোটা খেয়ে নিলাম। আবার তোমাকে ক্যান্টিন গিয়ে খেতে হলো ওই জন্য। আরে না না, এরকম কোনো ব্যাপার নেই। খাও খাও। এ শোনো না অনুরাগ দা, একটা কথা ছিল তোমার সাথে। বলছি আমি না একটা স্টার্ট আপ খুলবো ভাবছি, তো আমার একটু লোনের দরকার ছিল ওটার জন্য। তোদের প্রবলেম কি আছে? তুমি ডকুমেন্টস রেডি করো। তুমি একটু ব্যবস্থা করে দিতে আমি পারবে? আসি তো, তোমার আবার চাপ কিসে? তাহলে আমি কালকেই ডকুমেন্টসগুলো নিয়ে আসি। তুমি নিয়ে এসো, আমি লোন স্যাংশন করে দেবো। থ্যাংক ইউ। তুমি তবে একটা আছো হ্যাঁ, শর্ত বলো আছে। বলো। মাঝে মাঝে কিন্তু এরকম খাবার করে খাওয়াতে হবে। একদম, এনিথিং। Deal? একদম। চলো। ঠিকঠাক আছে বলো। হ্যাঁ, এই যে বর্ষা, বলছি এক্ষুনি আমাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দাও তো। 9টায় একটা মিটিং আছে রাত। আচ্ছা স্যার, আমি তোমাকে এক্ষুনি মেল করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আর আমাকে হ্যাঁ ডিটেলস শোনো, এবারে স্ট্যাটিস্টিকটা কিন্তু অ্যাড করতে ভুলো না। ঠিক আছে স্যার। যাক বাবা, আজকের মতো হয়ে গেল। আজকের মতো ঝাপ বন্ধ তাহলে শাইনিদি। আবার না তো কি, 7টা বেজে গেছে। তুমি বেরোচ্ছ কখন? এই তো দেখলে, এখন একটা পিপিটি ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে গেল। এটা শেষ না করে কি আর আমার ছুটি আছে আজকে? একটা কথা বলবো বর্ষা? হ্যাঁ বলো। প্রতিদিনই তো দেখি বস তোমায় এই 7টার সময় কাজ দিয়ে যায়, তো তোমাকে আবার সেটার জন্য 9টা পর্যন্ত বসে থাকতে হয়। তো ধরে নাও 7টার পর তো অফিস পুরোটাই ফাঁকা হয়ে যায়, কেউই থাকে না, শুধু তুমি আর বস। তা
তোমাদের মধ্যে কি কিছু চলছে নাকি গো? কি এবার চলবে? এখানে ঘড়ি ছাড়া আর কিছু চলে না। এসব কি উল্টোপাল্টা কথা সায়নিদি? আরে রাগ করছো কেন? আমি তো জাস্ট মজা করছিলাম। এরকম ইয়ার্কির আমার একদম পছন্দ নয়। আর তুমি জানো না আমি বিবাহিত। আরে বিবাহিত বলেই তো বলছি। তোমার হাজবেন্ড কি রাগ করে না প্রতিদিন এরকম দেরি করে বাড়ি ফেরো? ও জানে যে একটায় লাঞ্চ আর 5টায় পাঞ্চ এরকম চাকরি আমার নয়। অনেক বিদেশি ক্লায়েন্টস আছে, তাদের টাইম জোন অনুযায়ী কাজ করতে হয়। হ্যাঁ সেই, তুমি খুব লাকি গো, এত আন্ডারস্ট্যান্ডিং বর পেয়েছো। বাই দ্য ওয়ে, একটা কথা না বলে থাকতে পারছি না। এই যে আমাদের বস অনিক মাতব্বর লোকটা কিন্তু মোটেই সুবিধার নয়। এই তোমাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করিয়ে প্রেসিডেন্টের কাছে কিন্তু সে নিজেই নাম কামায়, তোমার কিন্তু তাতে কিছুই হচ্ছে না। আরে দুনিয়াটাই এরম গো সায়নিদি, খেটে মরে মুজুর আর হুজুর খায় খেজুর। যাই হোক, আমার আবার এত কথা শোনার সময় নেই। আমার গাড়ি এসে গেছে, ড্রাইভার নিচে ওয়েট করছে, আসছি। হ্যাঁ সাবধানে যাও। আজকে আবার লেট হবে। অনুরাগকে জানিয়ে দিই। ও ফোনটা বিজি আসছে কনস্ট্যান্টলি, একটা মেসেজ করে দিই। প্রত্যেক দিন এই জবের থেকেই অনেক মতব্বরটা জয়েন করেছে, তবে থেকে জীবনটা কয়লা করে দিচ্ছে। একটা হরি লুটের বাতাসা, একটা মূলোর তরকারি, হয়ে গেছে পিপিটি। হ্যাঁ স্যার হয়ে গেছে, আপনাকে মেল করে আর হ্যাঁ শোনো, পরের মাসে কিন্তু গোয়াতে একটা মিটিং আছে, আর তুমি কিন্তু আমার সঙ্গে যাবে। স্যার আমি তো স্যার অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই করিনি তো কী হয়েছে? আমি তোমাকে সিলেক্ট করে রেখেছি, আর তুমি থাকলে প্রেজেন্টেশন খুব ভালো হবে। স্যার আর কে কে যাচ্ছে? কে আবার? তুমি আর আমি, ব্যাস। স্যার আমি তো অ্যাপ্লাই করিনি, অনিকেত দা, রেশমি দি ওরা অ্যাপ্লাই করেছিল, ওদেরকে নিয়ে যান। দেখো বর্ষা, আমি জানি কে ভালো আর কে খারাপ, আর তুমি থাকলে প্রেজেন্টেশনটার ভ্যালুটা একটু বাড়বে। আর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে বলতে পারো, আমি তো আছি। আমি কিন্তু আজ রাতে দুজনের ফ্লাইটের টিকিটটা বুক করে নিচ্ছি। ওকে? কি গো, রাতের খাওয়া হয়ে গেল? না না, ম্যাডাম এখনো বাড়ি ফেরেননি। ম্যাডাম বাড়ি ফিরবেন, তারপর খাওয়া হবে। সত্যি গো, তোমার জন্য না খুব কষ্ট হয়, এরকম রোজ রোজ না খেয়ে এত রাত অবধি বসে থাকো। আমি এখানে চেঞ্জ করলাম। কি করবো বলো, কপাল। তোমার বউয়ের আবার অফিসে অন্য কোনো ব্যাপার নেই তো? দেখো না, ওই একই অফিসে তো আমার সায়নিধিও কাজ করে। কই এত রাত অবধি এরকম বাইরে পড়ে থাকে না তো অফিসে। না ললিতা, বর্ষার এই গুণটা অ্যাটলিস্ট নেই। ও একটু বোকা ক্যাবলা আছে, তার জন্য ওকে বস অনেকক্ষণ রাত অবধি খাটায়, আমি জানি, সেটা ব্যাপারটা বুঝি। কিন্তু কি বলবো বলো, ও অফিস সামলাতে গিয়ে আর বাড়ির দিকে আর ওর কোনো খোঁজখবরই রাখে না। না দেখো, সে তুমি তোমার বউকে ডিফেন্ড করছো করো, কিন্তু নিজের ঘরের প্রতি, বরের প্রতি একটুও যদি টান থাকতো, তাহলে এরকম রাত অবধি অফিসে পড়ে থাকতো সব কিছু ছেড়ে? জানি না বাবা। বলো, তবু অ্যাটলিস্ট কেউ তো খোঁজ খবর রাখে, এটাই অনেক। হ্যাঁ, আমি তো তোমার খোঁজ খবর সবসময় রাখি। আচ্ছা শোনো না, ওই দেখো বোধহয় তোমার বউ এলো আবার। যাও তুমি দরজা টরজা খোলো, আমি তাহলে রাখি। না, শোনো, ওর কাছে এক্সট্রা চাবি থাকে, ও দরজা খুলে নিতে পারবে। বলো তুমি। আচ্ছা শোনো না অনুরাগ দা, সেই লোনের ব্যাপারটা একটু খোঁজ নেওয়ার ছিল তোমার থেকে। হ্যাঁ, ওটা প্রসেসে আছে, অসুবিধা নেই, পেয়ে যাবে তুমি। ওটা হয়ে যাবে তো? আমি রাখছি এখন, বুঝলে? গুড নাইট, কালকে আবার দেখা হবে। ওকে, ঠিক আছে। আজকে সারাদিন যা গেল। কি ম্যাডাম, কটা বাজে? সরি অনুরাগ, আজকে অনেক কাজের চাপ ছিল, একটু দেরি হয়ে গেছে। সে তো প্রতিদিনই থাকে, তাই বলি কি মানে কি এবার থেকে কি রাত্রিবেলা কি না খেয়ে শোবো নাকি? কটা বাজে? তোমাকে মেসেজ করেছিলাম আমি, তোমার ফোনটা বিজি আসছিল। হ্যাঁ, তো বিজি আসছিল মানে কি? তুমি মানে লেট করে আসবে সেটার জন্য জানিয়ে দিলে? আচ্ছা পারমিশন হয়ে গেল, গ্র্যান্টেড। আজকে তো খুব কাজের চাপ ছিল, আর তুমি তো জানো আমার চাকরিটা অন্য 9টা বাচ্চার চাকরির মতো নয়। মানে কি মিন করছো? মানে এটাই যে তুমি বেশি কন্ট্রিবিউট করো, আমি কন্ট্রিবিউট করি নাকি? আমি কি সেটা কাজ দেখাচ্ছ? আমি কি সেটা একবারও বলেছি? আমি জাস্ট বলছি যে অন্য আর 5টা চাকরির মতো নয় 9টা 5টা চাকরি, এরকম টাইমলাইন অনুযায়ী হয় না আমাদের কাজ। তার মানে কি মানে না ওয়েট আ সেকেন্ড, তার মানে কি রাত্রিবেলা আমরা না খেয়ে শুয়ে পড়বো? আরে তুমি আমাকে 10টা মিনিট দাও, এবার থেকে তুমি আমাকে মেসেজ করে দেবে, আমি রাত্রিবেলা একটুখানি বিস্কিট খেয়ে শুয়ে পড়বো, খাওয়া দাওয়া জুটবে না। তুমি 10 মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে বানিয়ে দিচ্ছি খাবার। তাড়াতাড়ি।
হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আপনাকে তো কে ফোন করছে? পাঠিয়ে দিয়েছিলাম। স্যার ফোন করেছে। না এতক্ষণ অফিসে জ্বালিয়ে হয়নি, মানে এবার ঘর অবধি চলে এসেছি, কি এবার কি বেডরুম অবধি চলে যাবে নাকি? খুলছো এসব? দোষটা না তোমার বসের নয় জানো তো, স্যার আমি দোষটা আসলে আপনাকে একটু তোমার। পরে কল করছি। তুমি কি বলো তো, ঘর জ্বালানি পর ভোলানি, তুমি বাইরে সব কাজ সামলাতে পারো, তোমার ঘরে এসেই তোমার তখনও তোমার বাইরের কাজে কথা মনে পড়ে। আরে আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তার জন্য স্যার ফোন করছিল, একটা রিপোর্ট দেওয়ার তা কথা। অফিসে থেকে যেতে পারতে, ঘরে আর দরকার নেই। তুই শোনো না, তুমি রাত তুমি করো না। সামলাও। বাট শোনো, কি হলো, বর্ষা আসেনি? না স্যার, ও তো এখনো আসেনি। কিছু বলে গেছে তোমাকে? না, আমায় তো কিছু বলেনি। কত নম্বর চলছে? আজকে দেরি হয়ে গেল। আরে আরে বর্ষা, এত দেরি হলো যে? আর বলো না, সকাল সকাল কত তার গাজরের হালুয়া খাবে। এক ব্যাগ গাজর নিয়ে হাজির। সে হালুয়া বানাতে বানাতে আমারই অবস্থা খারাপ হয়ে গেছে। তো প্রতিদিন যদি তুমি ঘরের কাজ করে রান্না করে দেন অফিস আসতে যাও, দেরি তো হবেই। একটা কাজের লোক রেখে নিতে পারো না? আসলে ও না একদম কাজের লোক পছন্দ করে না, বলে কাজের লোক থাকলে বাড়ির গসিপ এ বাড়ি ও বাড়ি করে, বোঝোই তো, প্রাইভেসি থাকে না। আমারও অবশ্য সেটাই মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, অনুরাগ বলতে মনে পড়লো, তোমার বর ওই কাঁচনগর ব্যাংকে চাকরি করে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কেন বলো তো, তোমার একটা লোন লাগবে নাকি? আরে আমার আবার লোন? আরে আমার কাজিন ললিতা, মনে আছে? হ্যাঁ, তুমি একবার বলেছিলে ওর কথা। ওই কিছুদিন হলো ওই ব্যাংকে একটা চাকরি পেয়েছে। তো অনুরাগ তোমায় কিছু জানায়নি? কতদিন হয়েছে? এই জাস্ট কিছুদিন হলো। ও, এর জন্যই হয়তো বলা হয়ে ওঠেনি। আসলে ললিতা তো অনুরাগ বলতে পুরো অজ্ঞান, সারাদিন শুধু অনুরাগদা আর অনুরাগদা। সে নাকি তাকে অফিসের প্রতিটা কাজে হেল্প করে, দেন এত টেক কেয়ার করে। এই ধরো না, কালই তো ওর ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, ললিতার। দেন ও মনটা খারাপ করে বসেছিল। ওর মন ভোলানোর জন্য অনুরাগ ওকে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছিল, জানো? দাঁড়াও দাঁড়াও, তোমাকে ছবি দেখাচ্ছি। এই দেখো দেখো দেখো, ছবি দেখো, ছবি দেখেই বোঝা যাচ্ছে ওদের মধ্যে কত ভাব, তাই না? সব সিনিয়রদের এরকমই হওয়া উচিত, জুনিয়রদের টেক কেয়ার করা। কিছু কিছু সিনিয়র তো শুধু পিঞ্চ করে কথা বলতেই পারে। কি হলো বর্ষা, কটা বাজে? স্যার 9:40। পড়ায় আসার টাইম তোমার? স্যার 9টা। দেরি কেন এত? সরি স্যার, আজকে একটু দেরি হয়ে গেছে। আর সে সকালে তুমি আমাকে কি মেলটা করেছো? সরি স্যার, আমি না গোয়ার কনফারেন্সে যেতে পারবো না স্যার। যেতে পারবে না? আর দুদিন বাদে ফ্লাইট, আর তুমি এখন বলছো যেতে পারবে না? ফাজলামি হচ্ছে নাকি? সরি স্যার, একটা আচ্ছা, প্রবলেমটা কি বলো আমাকে। স্যার একটা পার্সোনাল প্রবলেম হয়ে গেছে স্যার। কি পার্সোনাল? বলো আমাকে, খুলে বলো। তোমার হাজবেন্ডকে কিছু বলেছে? স্যারকে বলো না, স্যার সব ম্যানেজ করে নেবে। হ্যাঁ, কিছু বলেছে? না না স্যার। গোয়া যাওয়ার প্ল্যান করেছে ওর সাথে? আরে না, আমার বস বলছিল একটা গোয়াতে কনফারেন্স আছে, বাট আমি না করেছিলাম ওনাকে। না করেছিলে, ওই জন্য তোমার বস তোমাকে গোয়া যাওয়ার ফ্লাইট টিকিট পাঠিয়েছে। ছি বস, ছি, তুমি আর বস মিলে গোয়া যাচ্ছ, তোমার লজ্জা নেই? একটা কনফারেন্স আছে বলতে, তার জন্য আমাকে স্যার যেতে বলছে। তুমি আসলে বস? হ্যাঁ, আমি না করেছি, আমি অনেকবার না করেছি। এরকম মেয়ে আমি কোনোদিন ভাবিনি, তুমি এরকম ধরনের মেয়ে তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কিছু বলেছে তোমাকে? না স্যার, কিছু বলেনি, অন্য একটা পার্সোনাল প্রবলেম হয়ে গেছে। আচ্ছা বলো তো খুলে আমাকে প্রবলেমটা। স্যার আমার দিদির গল ব্ল্যাডারের অপারেশন আছে ওই টাইমে স্যার, আর আমার জামাইবাবুকে আর্জেন্ট কাজে বাইরে যেতে হয়েছে, আর দিদির একটা ছোট মেয়েও আছে, তো আমাকেই সব খেয়াল রাখতে হবে আর কি স্যার, যেতে পারবো। আচ্ছা, মেডিকেল প্রবলেম তো স্যার খুলে তো বলবে আমাকে,
এবার থেকে তোমার যা প্রবলেম হবে তুমি আগে আমাকে বলবে, ঠিক আছে? আর কাল থেকে তুমি কটায় বেরোচ্ছ, 8টা কি 9টা আমি দেখতে যাচ্ছি না, কিন্তু তোমাকে আমি সকাল 9টায় অফিসে দেখতে। কটায়? 9টায়। লাস্ট ওয়ার্নিং। ব্যাটারের অপারেশনের মিথ্যে গল্পটা বলতেই হলো। মিথ্যে কথা বলা ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। লজ্জা, ভয়, সংকোচ সব মিলে কখনো কাউকে বলতেই পারিনি, বলতে চাইও নি। অনুরাগের সন্দেহবাতিক আর ওভার কন্ট্রোলিং স্বভাবের কথা। কারণ আমার ব্যক্তিগত জীবনকে আমি কখনোই কারো ডিনার টেবিলের গসিপ বানাতে চাইনি। আর সংসারে শান্তি বজায় রাখতে আমি নিজেই সবসময় চেষ্টা করতাম যেন আমি এমন কিচ্ছু না করি যাতে অনুরাগ ট্রিগার হয়ে যায়। অফিসের পরিস্থিতি খুব একটা সুখকর ছিল না। আমার বস মিস্টার অনেক মাতব্বর, শুধু কাজের চাপ দিলে তাও মেনে নিতাম, কিন্তু ওর ব্যবহার, ওর চোখের চাহনি, ওর মিশ্র সুরের খোলসে লুকিয়ে থাকা কুরুচিপূর্ণ ইঙ্গিতগুলো সব মিলিয়ে একটা অসহ্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করতো আমার জন্য, যেটা বলে বোঝানো যাবে না। ভীষণ অস্বস্তি হতো, কিন্তু কাউকে কিচ্ছু কখনো বলতে পারিনি। 4 জন জানলে 4 রকম কথা উঠবে, কে কি বলবে, তার চেয়ে বরং চেপে যাওয়াই ভালো। আর এই চুপ থেকে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করতে করতে আমি যেন দুদিকের চাপে স্যান্ডউইচ হয়ে গেছিলাম। হ্যাঁ রে রিনি, হ্যাঁ আমি তৈরি হয়েই গেছি, জাস্ট বেরোচ্ছি। হ্যাঁ, ওই কাশনগর মেট্রো স্টেশন, গেট নাম্বার 5, তুই ওখানে ওয়েট কর, আমি আসছি। হ্যাঁ। কোথায় যাচ্ছ? এই তো রিনির সাথে দেখা করতে, তোমাকে বলেছিলাম না? দারুণ একটা ইম্পর্টেন্ট খবর আছে, তাতেই দিয়ে শোন। কি হলো? একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়া আছে, গেস করো। কেস কি? ছাড়ো, বাদ দাও। আমার অফিসে প্রমোশন হয়েছে। আরে এটা দারুণ খবর। আজকে আমরা ম্যারিডে যাব। আমি টেবিল বুক করে রেখেছি অলরেডি 8টার সময়। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শোনো না, রেডি হয়ে আসো। কোথায় যাচ্ছ? বলছি যে রিনির সাথে দেখা করতে যাচ্ছিলাম আজকে। কে রিনি? আমার ছোটবেলার বন্ধু রিনি, তোমাকে বলেছিলাম না লন্ডন থেকে ফিরছে। আমার প্রমোশন হয়েছে, তুমি রিনির সাথে দেখা করতে যাচ্ছ? ওটা আগের থেকে ঠিক ছিল, তোমাকে তো বলেছিলাম। হ্যাঁ, তা ঠিক আছে, পরে করবে। ও আজকের রাতে শুধু কলকাতায় থাকছে। মানে এখন রিনি এখন আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? আমি সেটা থোড়ি না বলছি। শোনো না, কালকে তো সানডে আছে, আমরা কালকে যাব। প্রমোশনটা কালকে করাতে বলতে পারতাম। প্রমোশনটা আজকের হয়েছে, আমি খুশি করে তাড়াতাড়ি করে এলাম তোমার সাথে যাবো বলে। অন্য কাউকে নিয়ে গেলে ভালো, জানো তো? সবার কপালে সুখ মানে সহ্য হয় না। ছাড়ো, বাদ দাও। কি বলছো? আমি টেবিল ক্যান্সেল করে দিচ্ছি, ছাড়ো, যেতে হবে না। আরে শোনো না, ছেড়ে দাও, তুমি যাও ঘুরে এসছো, যা ঘুরে এসছো। কালকে সানডে আছে, কালকে আমরা যাব না। প্রমোশনটা আজকে হয়েছে, আমি আজকেই যেতাম, কালকে আমার মুড হবে না যাওয়ার জন্য। তুমি যাও না, আমি তো তোমাকে যেতে না করিনি। ঘুরে এসো, দাঁড়িয়ে আছো কেন? আমি বরঞ্চ টেবিলটা ক্যান্সেল করে দিই, পরে দেখবো। ছাড়ো। এই তুমি এরকম রাগ করো না। না, রাগ করিনি, ঠিক আছে, যাও, তুমি যাও। ঠিক আছে, ছাড়ো, ক্যান্সেল করতে হবে না। ফোনটা দাও। ক্যান্সেল করো না, আমি যাচ্ছি। মুখ তো এরকম, ইচ্ছা নেই। না না, আছে, আমি যাচ্ছি, চলো। শিওর? হ্যাঁ। পাক্কা? ঠিক আছে, আমি দাদির আসছি রেডি হয়ে। তুমি ওকে বলে দাও ফোন করে যে যেতে হবে না। হ্যালো, হ্যাঁ রে রিনি, শোন না, একটা এমার্জেন্সি হয়ে গেছে, আমি না যেতে পারবো না আজকে। হ্যাঁ, ঠিক আছে। আরে শোন না। কি বলো? আরে তুই আমার কথাটা একবার শোন। আরে শোনো না, বলছি মা আজকে সকালে ফোন করেছিল ওই জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করার জন্য। আমি বলেছি, ওরকম মুখ করছো কেন? তুমি বলেছো আমি যাবো। ন্যাচারালি কিছুই না বর্ষা, তোমার বাড়ি গেলে তোমার উকিল দিদি যেভাবে আমাকে জেরা করে, কোথায় টাকা রেখেছো, কত পাচ্ছ না পাচ্ছ, মাঝে মাঝে মনে হয় আমি না, তোমার উকিল দিদি ব্যাংকে চাকরি করে। আরে দিদি তো ওরকমই, জানো, কোর্টের ভেতরে বাইরে দু জায়গায় দিদির মুখ চলে। হ্যাঁ, দিদির কথা তুমি কেন মনে করছো কিছু? দিদির কথা বলে না, লাস্টবারে তুমি দেখেছিলে তো, তোমার দিদি জামাইবাবুর বেলা যখন জামাই ষষ্ঠী গিফট কিনতে গেছে তোমাকে সাথে করে নিয়ে গিয়েছিল, আর আমাদের বেলা টাকা ধরিয়ে ছেড়ে দিয়েছে।
আর সে তো জামা কাপড়ের ব্যাপারে তুমি একটু চুজি, তার জন্য। তো তোমার মা আমাকে ভালোবেসে জিনিস দেবে, আমি সেটা মানে মানে নেবো না, এরকম একটা ব্যাপার নাকি? মানে আমি এতটাই খারাপ? আরে সে কথা কি বলেছি নাকি? আর কত বলবো? আমি মটন খেতে পছন্দ করি, তোমার জামাইবাবু মটন খাবে না বলে চিকেন রান্না হবে। এদিকে আমার মানে চিংড়িতে অ্যালার্জি থাকুক যাই থাকুক না কেন, ওনার জন্য একেবারে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, আবার কত ভ্যারাইটি। তোমার যে এতটা খারাপ লাগে কোনোদিন বুঝতে পারিনি। সেটা কি করা যাবে বলো? ঠিক আছে, যাওয়ার দরকার নেই। না, সেটা তো আমি বলিনি, কারণ ওখানে না গেলে আবার তোমার ফেস লস হবে। আমি সেটা কোনোদিনই হতে দেবো না জিনিসটা। হ্যাঁ, যাবো, আমি যাবো না বলিনি, আমি তোমাকে জিনিসটা বললাম, আর কিছুই না। ঠিক আছে, তুমি ছাড়া তো আর কেউ নেই যাকে বলবো জিনিসগুলো। যাওয়ার দরকার নেই, তোমার যখন এতটাই খারাপ লাগে যাওয়ার কোনো। বললাম তো যাবো না, আমি মাকে ফোন করে না করে দেবো যে আমরা যাচ্ছি না। যেখানে তোমার এতটা খারাপ লাগে, তোমার এত সম্মানহানি হয়, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো যেটা ভালো মনে করো। মাকে ফোন করে দিচ্ছি। হ্যালো মা, শোনো না, আমরা না যেতে পারবো না এবার। হ্যাঁ, আমার কাজ পড়ে গেছে একটু। এভাবে ধীরে ধীরে আমার পুরো দুনিয়াটাই যেন শুধু অনুরাগকে ঘিরে আবর্তিত হতে লাগলো। আর আমার জীবনে যারা আগে থেকে ছিল, আমার বাবা, মা, দিদি, বন্ধুবান্ধব, যাদের আমি নিজের সবচেয়ে কাছের মানুষ ভেবেছিলাম, তারা সবাই একে একে আমার জীবন থেকে সরে গেল। না না, ভুল বললাম, তারা তো সরে যায়নি, আমি ওদেরকে দূরে ঠেলে দিয়েছিলাম অনুরাগের জন্য। 1 মিনিট, অনুরাগের জন্য নাকি অনুরাগের কথায়? আমি জিতবো, 3টে কিং। কিংয়ের ওপরেও না কিছু আছে না। সিট। আজকের দিনটা আমারই। এবার নাও, বার করো আমার 10,000 টাকা। এ না হয় দিচ্ছি, বাট যেগুলো তুমি আগে হেরেছো সেগুলো দাও। ওসব নিয়ে না কোনো চিন্তা নেই। ওই আমার অফিসে একটা সিনিয়র আছে, ওটাকে আচ্ছা মুরগি করা গেছে। এবার ওকে ধরে একটা স্টার্ট আপ খুলবো বলে একটা লোনের ব্যবস্থা করেছি। বাহ, সমস্ত আগের ধার বাকি সব শোধ হয়ে যাবে ওটা দিয়ে। তা মুরগির নাম কি? মুরগি মানে মুরগি, মুরগির আবার নাম দিয়ে কি যায় আসে? হ্যাঁ তা ঠিক। আজকে আসবে, দেখো না, আবার বউ নিয়ে আসবে। বাহ, পালাক করিয়ে দেবো, তাহলে দেখাই হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজ কিন্তু পার্টির অ্যারেঞ্জমেন্টটা হেভি হয়েছে। তা হেভি হবে না? আমার জামাইবাবু এই শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, তার 10th অ্যানিভার্সারি বলে কথা, হেভি আয়োজন তো করবেই। তো তারা কই? আরে দাঁড়াও দাঁড়াও, 10 বছরের অ্যানিভার্সারি, দিদি একটু সেজে গুজে একটু মেকআপ টেকআপ করে আসবে, টাইম তো একটু লাগবেই। মেয়ে বলে কথা। হ্যাঁ ঠিক। ওই দেখো এসে গেছে। আরে আরে আরে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। চালা বেবি, কি সুন্দর লাগছে রে তোকে। থ্যাংক ইউ রে, তোকেও বেশ মিষ্টি থ্যাংক লাগছে। ইউ। এই চল সেলফি তুলি। একদম একদম, চলে আয়। এদিকে আয়। তারপর তোদের গেস্ট স্টেশন কত দূর? আরে দেখ না, আসছে তো ধীরে ধীরে। এই আমরা ওদিকে যাচ্ছি। আচ্ছা, তুমি ডেটটা মনে আছে? সেটুকু তো মনে নেই। দেখছোটা কি হা করে? এসব লোকেদের সঙ্গে মেশো, মন আছে। এই তুমি সেই না ব্যাকডেটেড হয়ে পড়ে আছো, বাদ দাও তো, চলো। এই সায়নী, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ গরুনা, সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ সো মাচ। এটা কি অ্যানিভার্সারি গিফট? থ্যাংক ইউ। হ্যাঁ, জানিস ইটালি থেকে এনে দিয়েছে। নাইস চয়েস। তা অ্যানিভার্সারি পার্টিটা কিন্তু ভালো অ্যারেঞ্জ করেছে। আরে দেখেছিস কি, এখনো কত কিছু বাকি আছে জানিস? তাই? কে গান গাইতে আসে জানিস? কে? রিয়া ঘোষাল। রিয়া ঘোষাল? হ্যাঁ, আমার খুব ভালো লাগে ওর গান। আরে আরো দেখতে থাক, আরো কত কিছু আছে। তাই? হ্যাঁ, এই দাঁড়া না, দেখ রিয়া ঘোষাল আসলো বলে। ও কোথায়? আসছে আসছে। বাই দ্য ওয়ে, তোরা এত দেরি করলি কেন? আরে তুই তো জানিস আমার বরটা সবেতে লেট। যাই হোক, ভাই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, চলেই যাচ্ছে। দেখ না কিরকম দাঁড়িয়ে আছে গোমরা মুখ করে। আচ্ছা দাঁড়া দাঁড়া, এই তো রিয়া ঘোষাল এসে গেছে, চল চল আমরা বসি। আয়। আমরা এদিকে বসি।
ইদানিং থাকছি ডুবে অবাক জলে, তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে। ও ইদানিং থাকছি ডুবে অবাক জলে, তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে। নানাবিধ আকারে আর ইঙ্গিতেতে, ও নানাবিধ আকারে আর ইঙ্গিতেতে। তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে, আর একটা গান বানানোর কারণ হলে। তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে, আর একটা গান বানানোর কারণ হলে। তুমি এলে পূর্ব রাগের প্রথম পাঠে, মন আমার সেলাই মেশিন দেওয়াল বনে। তুমি এলে পূর্ব রাগের প্রথম পাঠে, মন আমার সেলাই মেশিন দেওয়াল বনে। যত ভাবি আর যাব না সে জঙ্গলে, ও যত ভাবি আর যাব না সে জঙ্গলে। তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে, আর একটা গান বানানোর কারণ হলে। তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে, আর একটা গান বানানোর কারণ হলে। কি দারুণ না? সব সব আমার হাজবেন্ড অ্যারেঞ্জ করেছে। বাহ, খুব লাকি তুই, বুঝলি তো? হ্যাঁ, সে সে আমি একটু লাকি। ভালো গাইলো বলো। হ্যাঁ ঠিক বলেছো। এই তোরা ড্রিঙ্ক কর, কি ওয়েট করছিস কেন? ওয়েটার আসলে গানটা শুনলে কি দারুণ ছিল। তোমার জামাই বাবু কি টাকার অভাব? ওরকম অনেক কনসার্টই করতে পারে। শাইনিদি, কি সুন্দর লাগছে তোমায়। থ্যাংক ইউ হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। Thank you, কেমন আছো? আমরা। থ্যাংক ইউ। কেমন আছো? By এদিকে the চলে way, এসো। এত দেরি করলে কেন আসতে? তুমি তো রিয়া ঘোষালের গানটাই মিস করে গেলে। কোথায় মিস করলাম? না, আমরা তো আমরা সাইডে শুনেছি, আমরা সাইডে সাইডে শুনছিলাম, তখনই ঢুকেছি আমরা। ও আচ্ছা, বেশ ভালো গাইলো বলো। দারুণ দারুণ। আমাদের তো রিয়া ঘোষালের কনসার্টেই প্রথম আলাপ হয়েছিল। তাই? হ্যাঁ। এই গিফটটা ওদিকে রাখো না। ওই দেখো সেই মুরগিটা এসছে। হাই অনুরাগ দা। আরে ললিতা, তোমাকে না দারুণ লাগছে আজকে। ভেরি গুড। থ্যাংক ইউ। এই লোনের ব্যাপারটা একটু কথা আছে, একটু চলো না ওদিকে। বাবা, এখানে এসেও কাজের কথা। তো তোমাকে তো বলেছিলাম ওদের মধ্যে প্রচুর ভাব, দেখতেই তো পাচ্ছো। হ্যাঁ, সেটাই দেখছি। এই সাইনি, ঠিক চিনলাম না তো, উনি কে রে? আরে এটা আমার অফিসের কলিগ বর্ষা। ও, এই বর্ষা? অ্যান্ড শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড করুণা। হ্যালো, নাইস টু মিট ইউ। বর্ষা দে। করুণা কর। পার্টি অ্যারেঞ্জমেন্টটা সত্যি দারুণ হয়েছে। অফিস থেকে ওই রেশমি দি ওরা আসেনি? হ্যাঁ, সবাই আছে। হ্যাপি অ্যানিভার্সারি শাইনি। থ্যাংক ইউ স্যার। আরে বর্ষা, কখন এলে? এই তো স্যার, কিছুক্ষণ আগে। পুরো পারফেক্ট লাগছে তোমাকে। থ্যাংক ইউ। এই ওয়েটার, কি হলো স্যার? আপনার হাত খালি কেন? প্লিজ। আরে আমার কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ। এই কি ব্যাপার, তুমি নিচ্ছ না কেন? না না, আমি এসব খাই না। খাই না মানে? আরে বর্ষা, নাও নাও নাও। না 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 না, আমি খাই আরে না একটা স্যার। দিনের জন্য নাও। না না স্যার, আরে আমি আমি এখানে তোমার বস না। আরে না না, আমি খাই না স্যার। আচ্ছা আচ্ছা স্যার, দাঁড়ান। আমারও কোল্ড ড্রিঙ্কসই ঠিক আছে। আমি খাই না। তুমি তুমি আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে এসেছো, আমার একটা আবদার তোমাকে রাখতেই হবে। না না শাইনিদি, আমি খাই না, আমি বলছি তো। আরে না, না, একদিনের না। জন্য তোমাকে খেতেই না, হবে। না, না না। না 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 বললে শুনবো না। খাও 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 খাও। আরে আরে আস্তে আস্তে। দেখো না না, ঠিক আছে, আমি না, আর খাবো এটা এটা তোমাকে শেষ না। দাদা, করতেই হবে। আমি আর খাবো না। না না, আমি আর খাবো না। আচ্ছা ঠিক আছে, ও একটুখানি খেয়েছে, ঠিক আছে বাদ। ঠিক আছে, ছেড়ে দে। এই তাহলে কেকটা নিয়ে আসো, কেকটা কাটা হবে তো। ওয়েটার কোথায়? ঘোরাচ্ছে। বর্ষা, তোমাকে দেখতে পুরো
আর তোমার বরটা কোথায় গেল? ওই সেই লক্ষ্মীর বাহন কালো প্যাঁচা। আর আপনাকে কি? আপনাকে তো মা শীতলার বাহন মনে হচ্ছে। কিছু বললে আমাকে? কিছু বললে? হ্যাঁ আরে ওদের তো চলছে মোটামুটি, অফিসে তো ছাড়ো। বলছি আমি একটু তোমাকে এগিয়ে দিই বাড়ি পর্যন্ত। না না, আমার হাজব্যান্ড আছে। আরে ও হাজব্যান্ড থাকবে। তুমি এখানে? আমার না শরীরটা খুব খারাপ লাগছে, একটু মাথাটা ঘোরাচ্ছে আর বমি বমি লাগছে। শাইনিদি শোনো না, বেরিয়ে যাচ্ছি। কেন বেরিয়ে যাচ্ছ কেন? না আমার আসলে একটু শরীরটা খারাপ লাগছে। আরে দেরি করে এলে আর কিছু তো খাওয়া দাওয়াও করলে না, বেরিয়ে যাচ্ছ। না না কিছু লাগবে না, একটু স্টার্টার্স খেয়েছিলাম। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ তোমরা এনজয় করো, আমরা আসছি। ওকে ওকে বাই। ওটা পালিয়ে গেলে। গুড নাইট, সি ইউ। ওরা তো চলে গেল। আরে ওরা গেছে, যাক না, এখনো পার্টির কত কিছু বাকি আছে। আরো? হ্যাঁ। কি? আরে বিশ্বজিৎ সিং আসছে। ও বিশ্বজিৎ সিং? হ্যাঁ, ওর মিউজিক পারফরম্যান্সটা দেখাই তো বাকি রয়ে গেল। নাড়া কি অ্যারেঞ্জমেন্ট করেছো। আরে ওই তো দাঁড়া, এসে গেছে। চল। কালকে শাইনিদির পার্টিটা সেরা ছিল, কিন্তু কিন্তু প্রাণজিৎ সিং এর তো মিউজিকটা শুনতেই পেলাম না, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। সেটাই। এই দেখো আমাদের সেলফিটা কি সুন্দর এসছে না কালকের পার্টি। কি হলো, তুমি সকাল থেকে এরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? তুমি অফিসে এত রাত অবধি কি করো বলো তো? আবার সে ড্রিঙ্ক করো? আবার সে কবে দেখেছো আমাকে ড্রিঙ্ক করতে? কালকেরই দেখলাম, আবার তোমার মতো নয় যে একদিন আমি ভুলে যাই। আরে সে শাইনিদি জোর করে খাইয়ে দিয়েছিল। সেটা দেখতেই পাচ্ছি। দেখো না শাইনিদি ফটো পাঠিয়েছে, দেখো শাইনিদি আর কিংসুদাকে কি সুন্দর লাগছে। আর এই ফটোটা দেখো, এটা আমাদের ফটো, এটাও ভালো এসছে। এই দেখো সবাই মিলে। আর এই এক সেকেন্ড কি 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 এটা? কি এটা মানে? কি এটা মানে? ও আবার ঘুরে জিজ্ঞেস করছে কি এটা মানে? তুমি আর বস একসাথে ছবি তুলছিলে? একসাথে কোথায় ছবি তুলেছি? এটা ক্যামেরাম্যান। ও আলাদা আলাদা ছবি তুলেছে, পরে ফ্রেম করে দিয়েছে নাকি? ক্যামেরাম্যান তুলেছে, কখন তুললো আমি জানি না। তুমি তো কিছুই বোঝো না, দাও বাতাসি, কিছুই জানো না, কিছুই বোঝো না, সব এমনি এমনি তোমার লাইফে হয়ে যায়। কি বলছো বলো তো, তুমি ভুল বুঝছো। আমি বসের সাথে ছবি তুলিনি। কালকের বসের কথা ড্রিঙ্ক করা হলো, ছবি তোলা হচ্ছে, অনেক কিছুই নজরে পড়ে আমার। তুমি ভুল বুঝছো। হ্যাঁ অনেক কিছুই নজরে পড়ে। তুমি ভুল বুঝছো, ওরকম কোনো ব্যাপার না। তুমি দিন দিন এইরাম সত্যি এইরাম, মানে আমি সত্যি জানলে আগে তোমাকে বিয়ে করতাম না, সিরিয়াসলি বলছি না। তুমি কি বলছো? তুমি বিশ্বাস করো আমার কথা। শোনো, ছাড়ো, বাদ দাও, ছাড়ো। ওই কি গো, কোথায় যাচ্ছ? আরে কি হইছে? চেনটা কোথায় গেল? বর্ষা আরে কি করছো? ব্যাগটা দাও, আমি মার কাছে যাচ্ছি। কেন? তুমি তো বললে আমার মতো মেয়ের সাথে ঘর করা যায় না, ভুল করেছো আমাকে বিয়ে করে। আমি চলে যাচ্ছি। আরে আমি কখন বললাম এটা? কখন বললে মানে? এই তো কিছুক্ষণ আগে বললে। আরে একটা তখন হয়তো একটু মাথা গরম হয়ে গেছিল, তাহলে আমি এরকম কোনো কথা তোমাকে নিশ্চয়ই বলিনি। তুমি বল। দাও এটা আমাকে, দাও। আরে কি করছো বলো তো? কিছু করতে হবে, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। কি হয়েছে নাকি? কি হয়েছে? শোনো, তুমিও তো তোমার কি ওই লবঙ্গ লতিকার সাথে সারা পার্টিতে ছিলে। ওর নাম ললিতা।
ও ওর নামটা তো ভালোই মনে আছে। এদিকে আমার নাম এখনো ভুল স্পেলিংয়ে সেভ করা তোমার ফোনে, BARSHA। কতবার বলেছি BA না BO। 2.5 বছর বিয়ে হয়ে গেল, এখনো তুমি ভুল স্পেলিংয়ে নাম। ওর নামটা তোমার ভালোই মনে আছে। তোমার আর ওকে নিয়ে তো আমি কোনোদিন কিছু বলিনি, কিন্তু সবসময় তুমি আমাকে আর আমার স্যারকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেছো। তোমাকে নিয়ে আমি কিছু বলিনি, তোমার স্যারই তো করে জিনিসগুলো। এটা যদি তুমি বুঝতে পারতে তাহলে অনেক কিছু হয়ে যেত। আমি তোমাকে নিয়ে কিছুই বলিনি। তুমি আমাকে নিয়ে সবসময় বলো। হ্যাঁ, তার কারণ তোমার ওনার স্বভাব খারাপ। আমি কি করব? আমি তো কিছুই করিনি, আমি তো তোমাকে ট্রাস্ট করি। তোমার বন্ধুর সাথে এরকম কিছু হয় না। ও তার মানে এটা আমার দোষ। ঠিক আছে, তুমি ঘরে চলো, তুমি ঘরে চলো, আমি পরে চলো থাক, আমি পরে সব তুলে নেবো। বস, আরে এসো এসো। আরে কি হলো? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো আগে। আবার চোখ বন্ধ করো না তুমি। কি কি হয়েছে বলো? আরে দাঁড়া, পড়ে যাবো তো। কোথায় হবে না, তুমি আসো। চোখ খোলো। এত অ্যারেঞ্জমেন্ট তুমি করেছো? হাতে পড়ে কাটবো না, দাঁড়াও 1 সেকেন্ড, 12টা বাজুক। আমার ফেভারিট রেড ভেলভেট কেক। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মহা, হ্যাপি বার্থডে টু ইউ। কি একটা আওয়াজ পেলো না বাইরে? এত রাতে কি হলো? জানি না, আমি দেখছিলাম। বাবা না না, বাবা মাকে নাচতে যাবে? বাবা তো সেই কোন সকাল সকাল ওষুধ খেয়ে শুয়ে পড়ে। তোমার ফোন এসছে, তুমি ফোন ধরো, আমি দেখছি কে এসছে। স্যার আপনি এত রাতে? হ্যাঁ আমি এত রাস্তা বলো আমাকে। স্যার স্যার এত রাতে আপনি একবার ফোন করে তো আসতে পারতেন। তোমার জন্মদিন বর্ষা, তাও আমার ফোন করে আসতে হবে আমাকে? স্যার অনেকটা রাত হলো স্যার। তো হবে, তোমার বার্থডে, তুমি আমার বেস্ট এমপ্লয়ি, আসতেই। হ্যাপি বার্থডে। স্যার আপনার সাথে কালকে দেখা হবে। পুরো কমা কমা সবটা নিয়েই হচ্ছে। আমি এত রাতে স্যার আপনার সাথে তুমি দেখেছো? স্যার আপনার সাথে কালকে দেখা হবে স্যার। হ্যাঁ স্যার, অফিসে। স্যার মানডে দেখা হবে। পরশু আমি তোমার বার্থডে উপলক্ষে একটা গ্র্যান্ড সেলিব্রেশনের ব্যবস্থা করে রেখেছি। ওকে স্যার, এসবের কোনো দরকার নেই। এলাম, একটু মিষ্টি খাওয়াবেন? খাইয়ে তো পড়ে আছো অনেকটা, খাইয়ে তো। স্যার আমি মানডে নিয়ে যাব, সব অফিসে সবার জন্য মিষ্টি নিয়ে যাব। ওকে, এনজয় করো। গুড নাইট। এই রাতের বেলা তুমি ডাকোনি? আমি কেন ডাকতে যাব? কি করছো? কি দিয়েছো দেখি? সুন্দর করে র্যাপ করে জিনিস দিয়েছে। বাবা, পারফিউম, তোমার পছন্দের পারফিউম। তোমার বস তো বেশ তোমার ভালোই খেয়াল রাখে। আমি কি করে জানবো বলো? আমি কি ওনাকে বলেছি? আমি তো, উনি যে জানেন আমাদের অ্যাড্রেস কোথা থেকে পেলেন আমি সেটাও জানি না। উনি আমার বার্থডে কি করে জানলেন আমি সেটাও জানি না। আচ্ছা, আমি সব বুঝতে পেরেছি। কি পারফিউম মাখার খুব শখ না? কি করছো? কি করছো? পারফিউম মাখার শখ না? কি করছো তুমি? আমার কথা বিশ্বাস করো, আমি ওনাকে ডাকিনি। পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করছো, ছবি তুলছো, তুমি আমার কথা বিশ্বাস করো। পারফিউম নিচ্ছ, আবার সেটা একদম ফেভারিট ব্র্যান্ডের একদম। তুমি ভুল বুঝছো, তুমি হ্যাঁ তুমি ভুল বুঝছো। তুমি শোনো না, আমার কথা বিশ্বাস করো। শখ না? হ্যাঁ, ইউ ওয়ান্ট টু ফ্লাই? আজকে সব ওরা আমি, তুমি আমার সব কি করছো তুমি?
ফোনটা পা, এই ফোনটা পা, বুঝতে পারবে? এগুলো বলছিল, এই ফোনটা পা। অনুরাগ, এসব এসব কি হয়ে গেল অনুরাগ? কাল পর্যন্ত তো ও একদম সুস্থ সবল ছিল, অফিসে আমরা একসাথে কাজ করলাম, কত খুশি ছিল। আজ এসব কি দেখতে হচ্ছে অনুরাগ? আমি জানি না, কালকে জন্মদিন ছিল। আমি 12টার সময় ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কাটালাম। ওকে বলেছিলাম রাতে লং ড্রাইভে যাব। কেক কাটার পর আমি গাড়িতে এসে ওর জন্য ওয়েট করছিলাম। হঠাৎ দেখি বাড়ির ভেতর থেকে আওয়াজ ভাবতে পারছি না কি হয়ে গেল। কতবার বলতাম জিনিসপত্রগুলো একটু মনে রাখো, দেখছি দুটো ক্যান্ডেল নিচে পড়েছিল। কি হয়ে গেছে বলতো যে বর্ষা এরকম ভুলে যায় জিনিসপত্র বর্ষাতে, অসাবধান। কাকু আপনি একটু নিজেকে সামলান, আপনি এত ভেঙে পড়লে এখন কাকিমাকে কে দেখবেন বলুন? অনুরাগ সামলাও নিজেকে। হ্যাঁ আপনারা নিজেদের সামলান এখন। কিছু মাথা কাজ করছে না, বুঝতে পারছি না। লজ্জা করে না তোমার? কুমিরের কান্না কার্য। সবাইকে বলছো আমি অ্যাক্সিডেন্টে মরেছি, নিজে আমার গায়ে আগুন দিয়ে এখন সবার কাছে ভালো সাহায্য। লজ্জা করে না? না মা বাবা তোমরা শুনতে পারছো আমার কথা? আমি অ্যাক্সিডেন্টে মরিনি, এই লোকটা আমাকে ইচ্ছা করে মেরে দিয়েছে, আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। তোমরা কি শুনতে পারছো না আমার চিৎকার? মা এই চলো, টাইমস আপ, চলো 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 ভাই চলো। আপনি কে? আরে আমি এই চার জমলোকের এই চার, চলো জমদূত, চলো। কোথায়? জমলোক, চলুন চলো এইদিকে এইদিকে, চলো এদিকে এদিকে এসো। বর্ষা, এই অনুরাগ তো আপনার জীবনে পুরো রেড ফ্ল্যাগ ছিল। রেড ফ্ল্যাগ কি দাদা বলুন? রেড কার্পেট। আর এই রেড কার্পেটের উপর হাঁটতে হাঁটতেই তো আজকে এখানে এসে পৌঁছেছি। অন্যায় হয়েছে বর্ষা। হ্যাঁ স্যার। আপনি অন করে দেবেন আমার কাছে, চোখে চোখ রাখতে পারলাম না। অনেক পরের সিন থেকে আমার পুরো ডায়লগ আছে, দেখুন। তবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার। তুমি একটু প্রতিবাদ করতে পারলে না? তোমার সাথে যেই অন্যায় অত্যাচারটা হলো, যেটা প্রতিবাদ করতে পারতে। স্যার আমি তো বুঝতেই পারিনি আমাকে কিভাবে গ্যাস লাইট করা হচ্ছিল, ম্যানিপুলেটেড করা হচ্ছিল, আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম সব মানুষের মধ্যে ভালো খারাপ থাকে, অ্যাডজাস্ট করে থাকবো। আর যতদিন বুঝেছি ততদিন তো আমি পুড়ে ছাই হয়ে গেছি। কাটার তোমার কিছু নেই, তুমি তো চাকরি করতে, তাহলে যা হচ্ছে স্বাবলম্বী ছেলে, হয় না ওভাবে। তোমার তো একটু প্রতিবাদ করাটা দরকার ছিল। ওদের একাতে অনেক, তুমি যদি না করতে পারো, যারা ধরো সমাজে কিছুই করে না, যে সমস্ত মেয়ে ধরো অবলা, তারা কি করবে বলো? এটাই তো সমাজের ভুল ধারণা যে টর্চার শুধুমাত্র ফিজিক্যাল হয়, টর্চার তো মেন্টাল আর সাইকোলজিক্যালও হয়। আর অনেক সময় ভিকটিমসরা বুঝতেও পারে না। আর অফিসের কথা বলছেন, অফিসেও তো সে শান্তি ছিল না। আর আপনি তো জানেনই মেয়েরা আওয়াজ ওঠালে মেয়েদের দিকেই কাদা ছোড়া হয়। আর অনেকে সাহস করে বললেও বিশ্বাস করে না সমাজ, আর বিশ্বাস করলেও সাথে দাঁড়ায় না। আর কি করা যাবে? তার চিত্রগুপ্ত বুঝলে, আমি ভাবছি স্বর্গশিবটা বর্ষাকেই দিই। স্যার দুজনকে স্বর্গশিব, আরও তো স্যার ক্যান্ডিডেট আছে। শুনুন স্যার, আর একটা ক্যান্ডিডেট আছে, তার কথাও তো শুনতে হবে। আমারটা শুনবেন না স্যার? শুনবো, ঠিক আছে তো। ওই কটা বাজে? স্যার স্ন্যাক্স টাইম হয়ে গেছে কিন্তু। ওই জন্যই বলছি। স্যার দেখুন গ্রুপে, দেখুন দেখ তো গ্রুপে কি আছে, কি আছে। হ্যাঁ স্যার, স্যার দেখছি দেখছি ক্যান্টিনের মেনুতে আজ কি আছে। স্যার চা আছে, কফি আছে, ব্রেড পকোড়া আছে,
ডিমের টেবিল আছে। তাহলে এক কাজ কর, সবার জন্য ডিমের টেবিল আর কফি। সবার জন্য? সবার জন্য। ইন্টারভিউ দিতে এসছে, এটাও খাবে না? না না স্যার, আমি এগ টেবিল খাবো না। আসলে আজকে শুক্রবার তো আমার মা সন্তোষীর ব্রত আছে। ও বাবা, মা সন্তোষীর ব্রত আছে। স্যার আমার একটু সমস্যা আছে, ওটা গ্যাসের সমস্যা আছে স্যার। স্যার যদি আমার জন্য একটা লিকার চা, দুটো ক্রিম ক্র্যাকার বিস্কুট আনতে পারেন খুব ভালো হয়। শুনে নিলে মরে গিয়ে এত আবদার? হ্যাঁ, তখন কি ছিল মরতে? সত্যি বাবা, ডিসগাস্টিং। তাহলে তুমি বুঝে নিলে তো কি আনতে হবে? হ্যাঁ স্যার, বুঝে গেছে। আর তার সঙ্গে এই আমাদের আনন্দের জন্য একটা প্যান্ডি এনো, ঠিক আছে? আচ্ছা, তাই আনবো স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই জমদুত, আমার জন্য আবার একটা এক্সট্রা ব্রেড পকোড়া আনিস তো। বুঝতেই পারছি। আমার জন্য কিন্তু নিরামিষ, টক বাদে। ঠিক আছে, তো যতক্ষণ চা কফি আসছে ততক্ষণ তোমার সাথে একটু কথা বলে নিয়ে। আচ্ছা আনন্দ, বলো তোমার সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম আনন্দ কর। গ্রামে আমার জন্ম। বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা এক জুট মিলের সামান্য কর্মচারী ছিলেন, কিন্তু আমাকে পড়াশুনো করার জন্য সবসময় উদ্বুদ্ধ করে যেতেন। আর আমারও ছোটোবেলা থেকে পড়াশোনা করতে খুব ভালো লাগতো, বিশেষ করে অঙ্ক। তাই অঙ্কে বিএসসি করলাম। বিএসসির শেষ দিকে হুগলি নদীর তীরে বাংলার অনেক জুট মিলের মতো বাবাদের জুট মিলের ওপরও কোপ পড়ল। জুট মিল বন্ধ হওয়াতে বাবাকে অকালেই চাকরি হারাতে হলো, আর সংসারে পুরো দায়িত্ব এসে পড়ল যথারীতি আমার কাঁধে। বিএসসির পর একটা ছোট্ট বেসরকারি সংস্থায় চাকরি নিলাম। চাকরির সাথে সাথে ইভিনিং কলেজে ম্যাথামেটিক্সে এমএসসিও কমপ্লিট করলাম। তারপর ভাগ্যক্রমে এসএসসি পরীক্ষায় পাশ করে আমাদের জেলার এক সরকারি হাই স্কুলের টিচার হলাম। চাকরি পাওয়ার পরে বাড়ির আর্থিক অনটনটা আস্তে আস্তে কাটতে শুরু করলো। আর বছর ঘুরতে না ঘুরতেই বাড়ির পছন্দ করা এক লক্ষ্মীমন্ত মেয়ে করুণার সাথে ঘটা করে আমার বিয়ে দেওয়া হলো। করুণা তো নয়, সে এক করুণার দেবী। কোথায় গেলে করুণা? কি হয়েছে? সকালে একটু ঘুমোতে দেবেন না নাকি? কি হয়েছে? ফোন করছো কেন? ডাকছো আমাকে সকাল সকাল? তুমি জানো না তুমি এখন ঘুম থেকে উঠেছো? কটা বাজে দেখেছো? কিন্তু স্কুলে যাব। 10টাই তো বাজে। তুমি জানো না আজকে মালতী মাসি আসবে না? অ্যাটলিস্ট আমার জন্য তুমি খাবারটুকু তো বানিয়ে দিতে পারো। মালতী মাসি আসবে না বলে কি আমি তোমার বাড়ির চাকর হয়ে বসে থাকবো নাকি? ও সময় পারবো না। করুণা তুমি তো জানো বাইরে খাবার খেলে আমার অসুবিধে হয়। অ্যাটলিস্ট ব্রেড বাটারটুকু তো বানিয়ে দিতে পারতে তুমি। এই তোমার জন্য এত বছর ধরে ব্রেড বাটার বানাতে গিয়ে না আমি সংসারে পিষে যাচ্ছি, আর তুমি একদিনে বাইরে খেয়ে নিলে না পুরো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। যাও তুমি বাইরে খেয়ে নিও। ভালো লাগে না করুণা, সকাল সকাল স্কুলে যাচ্ছি, ঠিক আছে বাইরে খেয়ে নি। হ্যাঁ যাও তো। কি ভালো ডিজাইনটা। যাই আমার বরটাকে একটু দেখাই। এই দেখো না, এই ডায়মন্ডিংটা কি ভালো দেখতে। এই দেখো না কি বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছো। ও ভালো তো, কিনে নাও। হ্যাঁ কিনে নাও মানে? আমি কি তোমাকে দেখাচ্ছি এমনি এমনি নাকি? কোনোদিন তো আমার পছন্দের খেয়াল রাখোনি, আজ একদিন নিজে এসে বলছি আর তুমি জাস্ট ইগনোর করে দিলে আমার কথাটা। ওহো করুণা, ইগনোর কোথায় করলাম? দেখছো তো একটা কাজ করছি। তাছাড়া তোমার যা পছন্দ সেগুলো তো আমার সাধ্যের মধ্যে আসে না করুণা। এতদিন আমি আমার সাধ্য মধ্যে যা পেরেছি সেটাই করেছি করুণা। কি করেছো তুমি এত বছর আমার জন্য? কোনোদিন তোমার কোথাও ঘুরতেও নিয়ে গেলে না। ওই ছুটির দিনে চলে যাও তোমার বাড়ি আমাকে টানতে টানতে। ওখানে না আছে এসি আর না আছে সাকুসি। আমি জাস্ট বোর হই, আমার ঠিক ম্যাচ হয় না মানুষগুলোর সঙ্গে। আর রেস্টুরেন্টে তো কোনোদিন নিয়ে যাওনি। আর কত বড় বড় করে বলছো নাকি এই করেছি ওই করেছি। কিছুই করিনি তোমার জন্য। গ্রামের স্কুলে চাকরি করতাম, বিয়ের পরে তুমি বললে গ্রামে থাকতে আমার ভালো লাগছে না, গ্রাম থেকে আমি শহরের স্কুলে ট্রান্সফার নিলাম। তারপর তোমার পছন্দ করা জায়গাতে আমি জমি কিনে লোন করে বাড়ি করলাম, গাড়ি করলাম। তোমার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কাজের মাসি মালতীকে রেখেছি। এরপরেও বলছো আমি কিছুই করিনি তোমার জন্য করুণা। বাহ,
ভালোই খোটা দিচ্ছ। এই করেছি ওই করেছি, আমি করিনি। বিয়ের পর থেকে আমাকে ওই গ্রামে পড়ে থাকতে হতো, তারপরে শহরে এসে ভাবলাম না এবারে হয়তো আমি নিজের লাইফটা এনজয় করতে পারবো। তাও হলো না। তোমার বাবা মায়ের ইচ্ছে হলো নাতি নাতনি মুখ দেখবো, ব্যাস ওই মুখ দেখাতে গিয়েই আমার নিজের মুখটাও আমি দেখতে পেতাম নাই নাই ভালো করে। আর বলছে কি না এই করেছি। আচ্ছা করুণা, একটা কথা বলো তো, এই ডিসিশনটা কি শুধু তোমার মানে তোমার আর একার ছিল, আমাদের ছিল না? আর তুমি তো জানো ছেলে হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, ওনার তো অসুখ বিসুখ লেগে আছে। বলো তো, মা হয়ে নিজের দায়িত্ব মানে কর্তব্য পালন করতে পারবে না বলে তো মেয়েকে অনেক দূরে রেখে এসছো। লজ্জা লাগে না এগুলো করুণা, তুমি এই কথাগুলো বলছো? তোমাকে তুমি কতবার বলেছি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, সেই তো তুমি পাঠালেই না, আবার বড় বড় করে করছো বলছো। এই দেখো তোমার এইসব খ্যাচখ্যাচানি আমার ভালো লাগছে না, জাস্ট ডিসগাস্টিং। করুণা, আজকে তোমার এই যে বিলাসবহুল জীবনযাপন না, যাদের জন্য রয়েছে তারাই আমার বাবা মা, অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন, আর তুমি তাদেরকে বলছো বৃদ্ধাশ্রমে পাঠাতে? এইসব দিন দিন এইসব ডিমান্ড না করে একটু আমাকে সাপোর্ট করো না মেন্টালি, যাতে আমরা ভালোভাবে সংসার করতে পারি। সংসার সংসার না কন্দ কুয়া। ভালো লাগছে না আমার, লিটারালি ইরিটেটিং লাগছে। বাসার দৌড়ে তো তালা ঝুলছে, নাই মনে হয় এরা। যাই একটু বসি, কি গরম। সবটা কি গরম, শুধু গাড়ির আওয়াজ আর ধোয়া। মা, তুমি কখন আসলে? আয়া পড়ছিস বাবু? হ্যাঁ, তুমি কখন আসলে? এই তো। আর করুণা কি বাড়িতে নেই? থাকার কথা বাড়িতে। দৌড়ে তো তালা ঝুলছে, বৌমা তো নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আসো আসো আসো, ভেতরে আসো, ভেতরে আসো। বসো 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 বসো, এ না জল। এসে চালিয়ে দেবো? না না বেশি চালাস না, আমার ঠান্ডা লাগে। না না, ফ্যানটা চালিয়ে দিচ্ছি। করুণা যে কোথায় গেল? মায়াটারে ফোন কর না, সন্ধ্যা হয়ে এলো, চারিদিকে অন্ধকার, মায়াটা বাড়ি ফিরলো না। ধরলো ফোন? না না, ফোন ধরছে না। তুই বেয়ান বাড়িতে ফোন কর না। ও মনে হয় কোথাও গেছে। আগা গিয়া দেখ না একটু। না, তুমি বসো 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 বসো। বাবা, কতদিন পর সায়নীর সঙ্গে বেরোলাম, কি ভালো লাগলো এতদিন পর বেরিয়ে। কোথায় গেছিলে? তোমার চোখে কি নেওয়া হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না দু হাত ভর্তি ব্যাগ? আবার জিজ্ঞেস করছো কেন? তুমি তো জানো মা আজকে আসবে বাড়িতে। তুমি একবার আমাকে বলেছো যে তুমি শপিংয়ে যাচ্ছ, স্পা করতে যাচ্ছ, একবারও বলেছো আমাকে? তারা তো আমি টিউশন পড়া ক্যান্সেল করতাম, কি অ্যাডভান্স আগে চলে আসতাম। তো তুমি তো জানো তোমার মা আসবে, তুমি আজকে চ্যারিটি না করে ওই বাচ্চাগুলোকে না পড়িয়ে বাড়িতে বসে ওয়েট করতে পারতো ওনার জন্য। আমি তোমার জন্য আমার প্ল্যান ক্যান্সেল করে কেন করতে যাব? প্ল্যান ক্যান্সেল করতে বলছি না, তুমি দেখেছো মা অনেক সকাল সকাল বাড়ি থেকে এসেছে, বসে আছে এখানে, তালা ঝুলছে। এই দেখো এই গরমে না ফিরেছি, তোমরা এসি না চালিয়ে গরমের মধ্যে বসে আছো, আমাকে একটু ফ্রেশ হতে দাও। দেখলে মা, দেখলে? আরে ঝামেলা করিস কেন, মায়াটা বাড়ি ফিরলো দিন শেষে। বড় খবর, পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চ। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, অর্থাৎ গত বছর 21শে এপ্রিল যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল 25,700 সরকারি চাকরি আবার বাতিল হয় নাকি? সেই নির্দেশ বহাল রাখলো সর্বোচ্চ আদালত। গোটা প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ। এদিকে শুনে যাও। করুণা, কি দেখো কি সর্বনাশ হয়ে পড়লো। আবার তোমরা মা ছেলে মিলে টিভি দেখতে বসেছো, কি হয়েছে বলো তো? দেখো চাকরি বাতিল হয়েছে আমাদের। চাকরি বাতিল? কি করে হয় সেটা? আরে করুণা, যারা আমরা 2 বছর আগে, আমরা 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম, 2 বছর ধরে কেস চলছিল করুণা, দেখো চাকরি বাতিল হয়েছে করুণা। তোমরা তো কোয়ালিফাই করে এক্সাম দিয়ে পরীক্ষা
পাস করেছিলে, তুমি কি করে এত স্টেবল চাকরি চলে যায়? আর তুমি 2 বছর ধরে কেস চলছে, তুমি আমাকে এতদিন বললে? করুণা, তোমার মাথায় কি এগুলো ঘোরে? তুমি কি এই দুনিয়া থাকো করুণা? আরে তুমি আগে কিছু বললে আমি তো নিজেকে নিয়ে কিছু ভাবতাম, এবারে আমার কি হবে, আমি কোথায় যাব, আমি ফ্রেন্ডদের সাথে কি করে আমার সেটা মেইনটেইন করব? আরে বৌমা, তুমি শুধু নিজের কথা ভাবছো। তুমি না সামলালে আমার বাবুটার এখন সামলাবে কে? তোমার বর, তোমার সংসার। এই থামুন তো, আপনার এইসব প্যান কথা মানে ভালো লাগছে না। আপনি সাপনার ওই আদরের ছেলেকে, আমি মরছি, আমি কোথায় যাব তার নেই ঠিক। আরে বাবা, এতদিনে বলছে আমাকে চিন্তা করিস না, ভগবান তো নিশ্চয় হতে পারে না। মিষ্টু কি করবে? ভাগ্য আমার সাথ দিল না, নিজের দক্ষতায় পাওয়া চাকরিটাও হারালাম কিছু মানুষের দুর্নীতির জন্য। তারপর অনেক মিটিং, মিছিল, ধর্ণা, অবস্থান। সমাজের সব স্তরের লোকেরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, ছাত্র সমাজ, যুব সমাজ, সবাই আমাদের সঙ্গে যোগ দিল। কিন্তু নিজের সব থেকে আপনজন আমার স্ত্রী সবসময় আমাকে বেকারত্বের খোঁটা দিয়ে যেত। চাকরি হয়তো তার কাছে আমার একমাত্র পরিচয় ছিল, আর আমি মানুষটা, আমি তো ছিলাম এটিএম, টাকা তোলার মেশিন। চাকরি চলে যাওয়ার পরও তার ভাবনা চিন্তার বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি, বরং ধীরে ধীরে তার কাছে আমি ঘৃণা আর অসম্মানের পাত্রে পরিণত হলাম। এইভাবে প্রায় 2 মাস কেটে গেল, পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটল না, বরং দিন দিন অবনতি হওয়া শুরু করলো। কি আসলো এবার? কে আপনি? কেমনি মানে? এই বিস্তরটা আপনার চেনা নয়, আমাকে কার্তিক দা পাঠিয়েছে। কার্তিক দাকে জানেন তো? হ্যাঁ। হ্যাঁ বলুন। মানে কার্তিক দা আপনাকে ফোন করছে, ফোনটা ধরছেন না, কি ব্যাপার? আপনি শুনলাম আপনি ভদ্রলোক। হ্যাঁ দেখুন, মানে অ্যাকচুয়ালি যখন কার্তিক দার দেয়ায় যেতেন সকাল সন্ধে লোনের টাকার জন্য, তো এখন কার্তিক দার ফোন ধরছেন না। দেখুন, আজ অবধি তো ওনার লোনের কিস্তি প্রতি মাসে দিতে, আজকে 2 মাস হলো চাকরিটা হারিয়েছি। হ্যাঁ, তাই আমার টাকা দিতে বড্ড অসুবিধা হচ্ছে। আমার কয়েকটা মাস সময় দিন। তো আপনি চাকরি হারিয়েছেন, তো আমি কি করবো? বা কার্তিক দাই বা কি করবে? হ্যাঁ, কয়েকটা মাস সময় দিন আমাকে। আপনি তো স্কুল টিচার, তো চাকরি তো হারিয়েছেন। মাইরি বলছি, বলুন তো আপনি চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছেন কিনা? দেখুন, বাজে কথা একদম বলবেন না। ও সব দেখাবি না, এটা না পুরো ফুটো করে দেবো। কাকে চোখে দেখাচ্ছিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? তোকে আজকে ছেড়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি টাকাটা জমা দিয়ে দিবি কার্তিকদের কাছে গিয়ে, নাহলে এমন জায়গায় ফুটো করবো না ডাক্তার খুঁজে পাবে না। স্যার, আমার মেয়েটা দেখুন কত ভালো রেজাল্ট করেছে, ও স্কুলে ফার্স্ট হয়েছে স্যার। আপনি না থাকলে বিনা পয়সায় আমার মেয়েটাকে কেউ পড়াতো না স্যার। আচ্ছা, তুমি আমার জন্য এত বছর ধরে এরকম যদি আগে জানতাম, চাকরি তো পেয়েছেন ঘুষ দিয়ে। আমার তো লুজারের সাথে কোনোভাবেই ঘর ফ্রিতে পড়াতো। আমি আর মিষ্টি তো কেউ তোমার সাথে থাকবো। ওর সাথে কেমন ব্যবহার এরকম হয়? টিচার হয়, সে আবার সমাজে এনে কি ইচ্ছা উল্টো সমাজকে ধ্বংস করে দেবে। যে ও একটা চাকরি হারানো বেকার বাবার মেয়ে। মুখে যে আপনারা রাস্তায় বেরোন। এই আদালত সীমান আনন্দকে নির্দেশ দিচ্ছে যে তাদের কন্যার শিক্ষা এবং ভবিষ্যতে বিবাহের জন্য এককালীন 75 লক্ষ টাকা দিতে হবে 1 মাসের মধ্যে, এবং প্রতি মাসে শ্রীমতী করুণা করকে 60,000 টাকার খরচ দিতে হবে। মা বাবা, আজকে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি এমন একটা মানুষ সমাজের কাছে যে কিনা নিজের স্ত্রীকে নির্যাতন করে, এমন একজন অপদার্থ ব্যর্থ মানুষ আমি। কোনো দোষ ছিল না আমার।
নিজের যোগ্যতার চাকরিটাও পেয়েছিলাম, সেটাও হারালাম। আমার আমার ভালোবাসার মিষ্টুকেও আমার কাছ থেকে দিনের পর দিন সরিয়ে রেখেছে। ফোনেও কথা বলতে দিত না। যার জন্য তোমাদেরকে গ্রামে ছেড়ে আজকে আমি এত কিছু করেছি, আজকে সেও আমার পাশে থাকলো না। আদালতে গিয়েও আমি সুবিচার পেলাম না মা। তোমাদের ওপরও গাদা গুচ্ছের মিথ্যে অপবাদ দিয়েছে। তোমরা নাকি বিয়ের পর থেকে আমার সঙ্গে ওর সঙ্গে নাকি নির্যাতন করো, ওকে একদম ভালোবাসো না। আর আমি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি, নিজের মেয়েকেও ভালোবাসি না। মা, আজকে আমি দেনায় ডুবে গেছি, গলা অবধি ডুবে গেছি মা। পাচ্ছি না আমি। তোমরা খেয়াল রেখো তোমাদের এই সমাজের কাছে আমাদের কোনো ভ্যালু নেই মা, ভ্যালু নেই। আমরা শুধু এটিএম মেশিন, আজ থেকে এই আনন্দের এটিএম চিরকালের মতো বন্ধ হয়ে গেল মা। ক্ষমা করো আমাকে। আমি তোমাদের সবার কাছ থেকে মুক্তি নিলাম, ক্ষমা করো। করোনা তো আপনার জীবনে পুরো করোনা হয়ে চেপেছিল। ঠিকই বলেছো বর্ষা, মরতে তো আর ভ্যাকসিন পাইনি, তাই চলে এসেছি এখানে। ছেলেদের উপর অত্যাচারের কথা কেউ বলে না, মেয়েদের কথা সবাই বলে, তাই আমার সাইটেশনটা বেশি, কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টরটা আপনারই বেশি। বর্ষা, এ সমাজ ছেলেদের কথা শোনে না। এই সমাজের ভয়ে ছেলেরা মুখ খুলতে বড্ড ভয় পায়। ছেলেরা যেভাবে দিন দিন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় না, সমাজ এগুলো নিয়ে বলে না, কোনো খোঁজখবরই রাখে না। দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবটাই তো আমার বিরুদ্ধে গেল। আমাদের তো কোনো ভ্যালু নেই, আমরা এটিএম, টাকা তোলার মেশিন। যদি আমরা এগুলো নিয়ে কারোর সঙ্গে ডিসকাস করি না, হাসাহাসি করে, কাপুরুষ বলে, মেরুদণ্ডহীন বলে, এগুলো নিয়ে মিমস বানায়, রিলস বানায়। তোমরা ঠিকই বলেছ। একটা ইন্টারভিউতে না এই দুটোই দেখা উচিত, একটা হচ্ছে সাইটেশন, একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো এখন আমি তো একটা সিদ্ধান্তে তো আসতে হবে যে তোমাদের দুজনের মধ্যে কাকে সর্বস্বীপটা দেওয়া যায়। হ্যাঁ স্যার, ঠিকই, একটা সিদ্ধান্তে এবার পৌঁছতে হবে। আমি ভাবছি এদের দুজনকে সর্বস্বীপটা আমি দিয়ে দেবো। তোমাদের দুজনকে সর্বস্বীপটা দেবো। আমি পাবো সর্বস্বীপ? তুমিও পাবে সর্বস্বীপ, ও পাবে সর্বস্বীপ। যদিও আমাদের অ্যাডভার্টাইজমেন্টে একজনের আছে প্লেসমেন্ট, কিন্তু তোমরা দুজনেই পাবে। তার কারণ হচ্ছে যে নর্থে তোমাদের দুজনের সাথেই সমানভাবে অবিচার। স্যার 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 আমার ইন্টারভিউটা হবে না স্যার? এই কে তুমি? কোথা থেকে এসছো? স্যার সৃজিত স্যার, ভূস্বর্গে ঘুরতে গিয়ে স্যার স্বর্গে টপকে গেছি। বাবা, ভূস্বর্গ থেকে তুমি স্বর্গে চলে এসছো? শোনো, তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, এটা স্বর্গ নয়, এটা হচ্ছে যমলোক। ঠিক আছে? এখানে তোমার কর্মের উপর স্থির হবে তুমি কোথায় যাবে, তুমি স্বর্গে যাবে না তুমি নরকে যাবে। তা তোমার গায়ে ওই লাল দাগটা কি, ওটা কি হয়েছে? স্যার খবরে দেখেননি স্যার? আরে ইনি যমরাজ খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। স্যার ঠিকই বলছে,
আপনি হয়তো খবর রাখেন না, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? আমাদের কাশ্মীর মানে ভূস্বর্গ, সেখানে অনেক সমাজ বিরোধীরা অনেক এরকম ট্যুরিস্টদের গুলি মেরে দিয়েছে। এবার তাদের মধ্যেই একজন হয়তো, একবার দেখুন কথা বলে। এই তোমাকে টেররিস্টরা গুলি করেছে? হ্যাঁ স্যার। সে কি হয়েছে তারপরে বলো। স্যার ওখানে ছেলেদেরকে ধরে ধরে মারছিল স্যার। ওহ, তোমারটাও তো আমাকে একবার চিন্তায় ফেলে দিলে। চিত্রগুপ্ত। হ্যাঁ স্যার বলুন। এই 3 জনকে দিয়ে দেবো। স্যার 3 জন? কিন্তু অ্যাডভার্টিজমেন্টে তো শুধু একজনের কথা হয়েছিল। তা হোক না, কি আছে, সুপার নিউমারিক পোস্ট তৈরি করবো, 3 জনকেই দিয়ে দেবো। আর শোনো, তুমি একটা জিনিস ভাবো যে এই যে 3 জন, এদের সাথে মরতে যা অন্যায় বিচার হয়েছে না, এটা কারোর থেকে কোনো অংশ কম নয়। তুমি একে দেখো, এর স্বামী একে মেরেছে, তারপরে সেটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে। তুমি আনন্দকে দেখো, এই বেচারি পড়াশোনা জানা শিক্ষিত ছেলে, নিজের কোয়ালিফিকেশনের জোরে চাকরি পেয়েছিল, কিন্তু এখন কি হয়েছে, কিছু লোক দুর্নীতি করেছে, তার জন্য এই বেচারিকে মরতে হলো। আর একে দেখো, এ সব নতুন জীবন শুরু করেছিল, এ ঘুরতে গিয়ে টেররিস্টরাতে মারা গেল। ঠিক স্যার, ঠিকই তো তা বলছেন। তুমি বলো যে আমি কী করবো? আমি এদের 3 জনকে স্বর্গশীল দেবো। দিয়ে দিন স্যার, তাহলে আমি ওএম গুলো বার করে 31,000 কর্মা। ঠিক আছে স্যার, আমি ওএম গুলো বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি ওএমগুলো বানিয়ে দাও। আর দেখো, ওএম বানাতে গেলে আবার 1 মাস সময় নিয়ে নিও না। না না স্যার, এদের সব ঠিক টাইমেই সব ওএম বেরিয়ে যাবে এবং ঠিক টাইমেই এদের সব স্বর্গশীল চালু হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে। তা দর্শকরা, আপনারা তো পুরো ঘটনাটা দেখলেন। তো আমি যেই 3 জনকে স্বর্গশীল দিলাম, তো আমি ঠিক করেছি তো?